ষড়যন্ত্র রুখতে তৃণমূলে বার্তা পৌঁছানোর নির্দেশ তারেক রহমানের। ভোটাধিকার নিশ্চিতের তাগিদ। 10 নভেম্বর থেকে ইউনিয়নে কৃষক সমাবেশ। আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিক্ষোভের অনুমতি নেই। ছাত্রলীগের মতো সংগঠন স্মৃতি রুখতে সচেতনতার তাগিদ প্রেস সচিবের। রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে ছোলা ও খেজুর আমদানিতে চুক্তি হবে না সংকট। তৈরি হচ্ছে নতুন স্মার্ট কার্ড। এবং গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে রাতেও শ্রমিকদের বিক্ষোভ। আশেপাশের সব কারখানা ছুটি ঘোষণা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। দর্শক, সংবাদরাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের ষড়যন্ত্র রুখতে তৃণমূলে বার্তা পৌঁছানোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চক্রান্ত রুখতে ভোটাধিকার নিশ্চিতের তাগিদও দেন তিনি। দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কৃষক দল আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় আগামী 10 নভেম্বর থেকে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার ঘোষণাও দেন তিনি। সাবরিনা মজুমদারের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে 3 মাসে কৃষি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে জাতীয়তাবাদী কৃষক দল। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হলে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। নতুন বাংলাদেশ বিনির্মাণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পতিত স্বৈরাচার নতুন করে চক্রান্তে জাল বুনছে। তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করতে হবে। পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নেমেছে। আমাদের জাতীয়তাবাদের যে পথ প্রদর্শক, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যিনি রক্ষা করেছেন, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়া। এদিকে জনগণের দ্রুত ভোটাধিকার নিশ্চিতে তাগিদ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ, জনগণ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র রুখতে ভোটাধিকার নিশ্চিতের কোনো বিকল্প নেই। ভোট হতে হবে সকাল থেকে বিকাল। আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব, নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তবে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে বাজার সিন্ডিকেট ভাঙা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি কমানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। আজকের যে এই বাজার মূল্য, এই সিন্ডিকেট, এটিকে ভাঙা সম্ভব হবে না। কারণ এটিকে যদি ভাঙতে হয়, বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয়, তাহলেও প্রকৃত জনপ্রতিনিধি দরকার, যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। যেদিন এরকম একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে, সেদিনই বাজার পরিস্থিতি অনেকাংশে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যাবে, মানুষের ক্ষমতার ভিতরে নিয়ে আসা যাবে। আগামী 10 নভেম্বর থেকে দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণাও দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল উল্লেখ করে তাদেরকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট দেয়া এই পোস্টে এই কথা রাখেন তিনি। অন্যদিকে এক অনুষ্ঠানে ছাত্রলীগের মতো আর যেন কোনো সংগঠন তৈরি না হয়, সেদিকে দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে বিগত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহাদাত হোসেন স্বাধীন। দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রাবাসে ছাত্রলীগের বিগত সময়ের নৈরাজ্যের চিত্র তুলে ধরা হয় এই প্রবন্ধে। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, ছাত্রলীগের অপকর্মের কথা জানতে হলে এই প্রবন্ধ একবার পড়া উচিত। পুরো জাতিকে তারা একটা জিম্মিতে রেখেছিল, ছাত্রলীগের ছেলেমেয়েরা একটা জিম্মি অবস্থা। তারা যে আপনি ছাত্রলীগ করবেন, এটা আপনার টিকিট টু হেভেন, বাকি কিছু করবেন না, আপনার জীবন হেল। এবং আপনি যারা বিসিএস ইন্সপেকশনে আসছে গ্রামে,
পুলিশের লোকরা, তাদেরকে ছাত্রলীগের ছেলেরা যেই বলছে যে এই লোকটা বিএনপি করে, ওর ছেলেকে চাকরি দিবেন না। শিক্ষাঙ্গন নিরাপদ রাখতে ছাত্রলীগের মতো পেটোয়া বাহিনীকে দূরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এত ফেরোসাসলি পুলিশ যে আমাদের ছোট ভাই বোনদের বিরুদ্ধে নামলো, নেমে মানে নির্বিচারে গুলি করে এদেরকে মারলো, এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন ছাত্রলীগ, এটা তো আপনি দৃশ্যমান দেখছেন যে এই কতজনকে। তারপরে যে হেলমেট বাহিনী বা পুলিশের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন, ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল এবং এটার মেন উপাদানটা এসছে ছাত্রলীগের থেকে। অন্যদিকে শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নাই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। পুরাতন কার্ড বাতিল করে 1 কোটি ভোক্তার স্মার্ট কার্ড তৈরি করবে টিসিবি। ইতোমধ্যে করা হয়েছে 57 লাখ কার্ড। আগামী জানুয়ারির ভেতরে বাকি 43 লাখ কার্ড রয়েছে প্রক্রিয়াধীন। এছাড়া রমজানের আগাম প্রস্তুতি হিসেবে চুক্তি হয়েছে 10,000 মেট্রিক টন ছোলা এবং 1500 মেট্রিক টন খেজুর ক্রয়ের। যদিও এত সবের পরেও পণ্য কিনতে এসে অনেকেই বাড়ি ফিরছেন খালি হাতে। কায়েস রাহাতের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কিছুটা স্বস্তি পেতে সাধারণ মানুষ দ্বারস্থ হয় টিসিবি ট্রাকসেলের। প্রতিদিন রাজধানীর 50টি পয়েন্টে 350 পরিবারের জন্য বিক্রি হয় চাল, ডাল ও তেল। কিন্তু সেখান থেকেও পণ্যের অপ্রতুলতার কারণে অনেককেই খালি হাতেই ফিরতে হয় বাড়ি। ভোক্তারা বলছেন, লাইন না মানা, চাহিদার তুলনায় পর্যাপ্ত পণ্য না থাকার কারণে অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও শেষে পণ্য কিনতে পারেন না। বিশৃঙ্খলা হইতেছে, সিরিয়াল ভাবে পাইতেছে না। আমরা তো আসি আর ঘুরে যাই, পাই না, কোনো দিনও পাইনি। সেরকম বড় লোকের ঘরের মানুষ না, ঠিক আছে, আমরা দিন মজুরি। আমরা তো চাবই যে সবসময় আমাদের কাছে জানি সরকারে এমন একটা জিনিস করে যেন আমাদের গরিব মানুষের অনেকটা সহজতা হয়। এদিকে টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির জানান, পণ্য বিক্রয়ের ব্যাপারে বিক্রেতাদের স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। আমরা ডিলারদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এটা 350টি টোকেন দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কেউ লাইনের ব্রেক করে ঢুকতে না পারে, এবং এরপরে বাকিদেরকে বলে দিবেন যে আপনারা আজকে পাবেন না, আপনারা আজকে দয়া করে চলে যান। এদিকে রমজানের আগাম প্রস্তুতি হিসেবে 10,000 মেট্রিক টন ছোলা এবং 1500 মেট্রিক টন খেজুর ক্রয়ের চুক্তি করেছে টিসিবি বলে জানান যুগ্ম পরিচালক। 1 জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে টিসিবির পণ্য সরবরাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রস্তুতি কার্যক্রম নেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আমাদের যে অন্য দুটি পণ্য আমরা সংগ্রহ করি, সেই পণ্য আমদানি এবং সংগ্রহের জন্য আমাদের সব কার্যক্রম মোটামুটি সমাপ্তির পথে রয়েছে। তথ্যগুলো ইন্টিগ্রেশন করার পরে 43 লাখ কার্ড বাদ পড়ে গেছে। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের নাম্বার দিয়ে আইডি পাসওয়ার্ড করা আছে। তারা যদি ওইখানে আপনার নাম্বারগুলো ইনক্লুড করে দেয়, অর্থাৎ নতুন কার্ডের জন্য যারা বাকি আছে, অবশিষ্ট যার যার কোঠা যতটুকু পূরণে বাকি আছে, সেটা যদি তারা ইনক্লুড করে দেয় তাহলে দ্রুত হয়ে যাবে বলে আমরা মনে করি। অনিয়ম দূর করতে 1 কোটি উপকারভোগীকে স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ করছে টিসিবি বলে জানান সংশ্লিষ্টরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে পাইকারি বাজারে অভিযান চালিয়ে 3 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে অধিদপ্তরের মোবাইল টিম মিরপুরের শাহস্মৃতি মার্কেটে এসে অভিযান চালায়। এদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেটেও অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানীর মিরপুর 1 নম্বর আলু পেঁয়াজের পাইকারি বাজারে যান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। পেঁয়াজের দাম কমের দিকে থাকলেও আলুর দাম বাড়তি দেখা যায়। এ সময় আলুতে দাম বাড়তি রাখায় বিক্রেতাদের কাছে ক্রয় রসিদ দেখতে চান অভিযানিক দল। রসিদ দেখাতে ব্যর্থ হয় ব্যবসায়ীরা। ওনার নামে চালান থাকবে, সবকিছু ওনার নামে থাকবে, উনি মালটা কিনে আমাদেরকে দিচ্ছে, আমরা কমিশন হিসেবে বিক্রি। আমদানি করা আলু বাজারে এলেও অতিরিক্ত দাম নিয়ে সদুত্তর দিতে পারেনি অধিকাংশ দোকানেই। এজন্য 3 আলু ব্যবসায়ীকে জরিমানা করা হয় 70,000 টাকা।
বাজার তদারকির এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে জানিয়ে দাম বাড়ার তথ্য অধিদপ্তরে জমা দেওয়ার কথা জানান অভিযান পরিচালনা করা সহকারী আব্দুস সালাম। বাণিজ্যালয় এলসি আলু বিক্রয় করছেন এবং ওনারা নিজের একটা মূল্য দিয়েছিলেন 17 টাকা করে, কিন্তু আমদানি পর্যায় থেকে শুরু করে এনার পর্যন্ত যে সাপ্লাই চেইন ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হচ্ছেন। ওনার এখানে যে এলসি করেছেন সেখানে আসলে তথ্যটা কত ছিল সেই তথ্যটাও হাই ডকুমেন্টস চেষ্টা করছেন দেখাতে পারেন। এমন অভিযানে নাখোশ ব্যবসায়ীরা। তাদের দাবি দাম নিয়ন্ত্রণে অভিযান চালাতে হবে কোল্ড স্টোরেজ পর্যায়ে। দেখতে হবে যে এই স্টোরে কয়জন ব্যাপারী আছে, স্টোর মালিক ডাকবে, তোমার ব্যাপারী সব ডাকো, ডাকে সব নাম্বার ঠিক সব লইয়া হেরবে ইয়ে করতে হবে। এ বলে যে না এটা ভুয়া চালান, কারণ দেখে 20,000 টাকা উঠাটা আসে আর জরিমানা করে যায়, আমরা অসহায়। এদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আলু পেঁয়াজের খুচরা দোকানে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়, তবে সেখানে কোনো অনিয়ম পায়নি তদারকির টিম। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে টি&জেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। সকালে শুরু হওয়া এই অবরোধে এখন পর্যন্ত বন্ধ আছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল। দাবি না মানা হলে সারা রাত সড়কে অবস্থানের কথা জানান বিক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে আশেপাশের কারখানাগুলোতেও। সহকর্মী নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। শনিবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। গাজীপুরের মালিকের বাড়ি এলাকার টি&জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকরা জানায়, বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। গ্রুপটির 6টি কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া আছে। দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। আমরা আন্দোলন করছি, আমরা টি&জেড গ্রুপের, আমরা গত 4 মাস হলে কোনো বেতন দেয় না মালিক, খালি ডেট দেয়, সেনাবাহিনীর ডেট দেয়, পুলিশ ডেট দেয়। এই ফ্যাক্টরির নাম শুনলে বাইর করে দেবো। আমরা বলে আন্দোলনের পার্টি, আমরা আন্দোলনের পার্টি লোকেরা নিব না, তাহলে আমরা কই যাবো? এখন আমরা এটার সিদ্ধান্ত এই জায়গাতে নিয়ে যাবো, সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো লোক নাই। 3 মাসে যাবত আমাদেরকে টাকা দিতেছে না, এবং টাকার কথা বললে নোটিশের মাধ্যমে লিখে দেয় যে এই দিন না ওই দিন, ওই দিন না ওই দিন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালিক পক্ষের সাথে কথা হয়েছে, মালিক পক্ষ চেষ্টা করতেছে, বিজিএমএন লোকজন আমাদের এনে আসছিল, তারাও চেষ্টা চালাইতেছে। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি আর কি। তবে শ্রমিক পক্ষ এবং বিজিএমএন দায়িত্ব নিছে যে খুব তাড়াতাড়ির মধ্যে তাদের ভিতরে একটা কথা হয়ে হয়তো শ্রমিকদের একটা মেসেজ দিবে এবং দিলে শ্রমিকরা চলে যাবে। যানজটে ভোগান্তিতে পড়া ও স্থানীয়রা বলছেন, পোশাক শ্রমিকদের বেতন ভাতা নিয়ে সমস্যার স্থায়ী সমাধান জরুরি। ডক্টর দেখানোর জন্য আমি ঢাকা উত্তরাতে গেছিলাম, তো আসার সময় আমি বুটবাজার থেকে এই বাইপাস পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম। পুরো রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা গাজীপুরবাসী খুব অতিষ্ঠ অবস্থায় আছি। মনের যে একটা কষ্ট, খুব এই থেকেই এই আন্দোলন। আর যদি এই অবস্থায় গার্মেন্টস থেকে সঠিকভাবে টাকাটা দিত, বেতনটা যদি সঠিকভাবে দিত, তাহলে আজকে এই আন্দোলন হতো না। এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভের সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল, অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন সব বন্ধ রয়েছে, এর ফলে যানজটের সৃষ্টি হয়েছে, যতটুকু আপনি এর আগের সংবাদে আমাকে বলেছিলেন। তো এই নিয়ে আসলে শিল্প পুলিশ কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সমস্যা সমাধানের, জানাবেন এ নিয়ে। জ্যোতি,
আপনি জানেন যে 13 ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সড়ক থেকে উঠছেন না কোনোভাবেই। পুলিশ প্রশাসন কিন্তু বারবার চেষ্টা করেও কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত পুলিশ দফায় দফায় শ্রমিকদের সাথে বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু তারা ব্যর্থ হচ্ছেন বারবারই। প্রশাসন কিন্তু বারবার মালিক পক্ষের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছেন, কোনোভাবেই কিন্তু তারা যোগাযোগ করে পারছেন না, এবং পুলিশ কিন্তু বলছেন যে তাদের কোনো কথাই শুনছেন না। এরকমটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু সকালবেলা যানজট স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছিলেন। তো আপনি জানেন যে সকাল 8টা থেকে অর্থাৎ 8:30টার পর থেকে কিন্তু টিএনজি গ্রুপের প্রতিষ্ঠান গ্রুপের 5টি প্রতিষ্ঠান কিন্তু বকেয়া বেতন বকেয়ার দাবিতে এবং প্রতিষ্ঠান সচল রাখার দাবিতে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে কিন্তু তারা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এখন পর্যন্ত অবস্থা করছেন। আপনারা জানেন যে 13 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সড়কেই অবস্থান করবেন এবং রাত্রি যাপন করবেন, এমনটাই কিন্তু বলেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে বারবার দেখেছি যে তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কোনোভাবেই মানছেন না। তারা বলছেন যে তারা 3 মাসের বকেয়া বেতন রয়েছে, এর সাথে হয় বেতন দিবে নয় প্রতিষ্ঠান খুলে দিবে, এইরকম দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছে। এবং এখানে কিন্তু আপনি জানেন যে আশপাশের এলাকায় কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং সকাল থেকেই কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন এই জায়গাটুকু ঘিরে কিন্তু আটকা পড়ে রয়েছেন শত শত যাত্রী। তারা দূর দূরান্ত দেখেছি তারা পায়ে হেঁটে বিভিন্ন অটো রিক্সা করে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে শ্রমিকরা এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থান ঠিক একই জায়গায় রেখেছেন, এবং তারা যেটা জানিয়েছেন যে তাদের যে বকেয়া বেতন যেটি রয়েছে সেটা পরিশোধ করা না হলে তারা রাত্রিও এই সড়কেই অবস্থান করবেন, কোনোভাবেই তারা সড়ক ছাড়বেন না। তো এইভাবেই কিন্তু বিভিন্ন যে প্রশাসনও কিন্তু তারা বারবার চেষ্টা করছেন, এবং পুলিশকে আমরা দেখেছি যে বিভিন্ন দফায় দফায় তাদের সাথে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারা যেটা জানিয়েছেন যে এখানে তারা তাদের বকেয়া বেতন পরিশোধ এবং যে তাদের প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে তারা কিন্তু সারা রাত্রেই সড়কে অবস্থান করবেন। তারপর এই দাবি নিয়েই কিন্তু তারা সড়কে অবস্থান করছেন। তা আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ যে শ্রমিক রয়েছেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এটার ব্যাপক প্রভাব পড়েছে, এবং সব জায়গায় কিন্তু সাধারণ মানুষ যে রয়েছে তারা কিন্তু দুর্ভোগে নাকাল হচ্ছেন, এবং এখানে কিন্তু একটা দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আশপাশের এলাকায় কিন্তু সাধারণ মানুষ তারা দূর দূরান্ত যাওয়ার জন্য কিন্তু গাড়িতেই অবস্থান করছেন, এবং গাড়ি কিন্তু তারা যেভাবে এই গার্মেন্টস পোশাক কারখানার শ্রমিকরা তারা অনড় রয়েছেন তাদের কর্মসূচিতে, এবং সারা রাত্রেই কিন্তু তারা এই সড়কে অবস্থান নেবেন এমনটাই জানিয়েছেন আমাদেরকে। তো যদি এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গার্মেন্টস এলাকা থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী নজরুল ইসলাম যুক্ত ছিলেন গাজীপুর থেকে। 2009 থেকে 2024 সালের অগস্ট পর্যন্ত বলপূর্বক গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের জবাবদিহিতা নিশ্চিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেশ কয়েকজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে কমিশন সদস্যদের এ প্রতিশ্রুতি দেন তিনি। এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান 31 অক্টোবর পর্যন্ত 1600 অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে 400টি যাচাই বাছাই এবং 140 জন অভিযোগকারীর সাক্ষাৎকার নিয়েছেন তারা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ 2 বছর বাড়াবে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা তৈরি সহ প্রয়োজনীয় আদেশ জারি করবে। অন্তর্বর্তী সরকার নানা কথা বললেও নির্বাচন দেবেন সে কথা বলছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি
একথা বলেন আমির খসরু। আরও বলেন, হাসিনা সরকারের পতনের পর তারা ক্রেডিট নিচ্ছে, কিন্তু গত 16 বছর এদের কাউকে রাজপথে দেখা যায়নি। বিএনপি গত 16 বছর ধরে রাজপথে থেকে আন্দোলন না করলে স্বৈরাচার পতন হতো না বলেও দাবি করেন এ বিএনপি নেতা। বাংলাদেশে কবে নির্বাচন হবে এই বয়ানের মধ্যে নাই। বাংলাদেশের জনগণ কবে ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে সেই বয়ান নাই। যেই কয়টি সংস্কার জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে সেগুলো সহজা করে ফেলেন, তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যান, এবং যেই সংস্কারে আমরা ঐক্যমত হবে না সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে তারা সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে।